প্রিয় ভিউয়ার্স, স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই পরকীয়ায় জড়ালেন স্বামী। কিডনি দান করেও স্বামীর ভালোবাসা পেল না টুনি। টুনির কাছেই শুনুন। হাজবেন্ডের কিডনির প্রবলেম ধরা পড়ে, দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায়। ডাক্তার একেবারে টাইম দিয়ে দিয়েছে যে সে 6 মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাইসিস না করা হয়। হাজবেন্ডের বড় বোন আমার যে ননাস, ওনার সাথেও সবকিছু ম্যাচ করার পরও আমার ননাস একটা পর্যায়ে অস্বীকার করে যে না, আমি কিডনি দিতে পারবো না। ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত যখন আমাকে ওটিতে নিয়ে যায় তখন সে আমার জন্য হাউমাউ করে কেঁদেছে। আমার বিয়ে হয় 2006 সালে। তার বিয়ের 2 বছর পরে আমার হাজবেন্ডের কিডনির প্রবলেম ধরা পড়ে, ক্রনিক কিডনির ডিজিজ যেটা। তার দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায়। মাত্র 20%, দুটো মিলিয়ে 20% কাজ করছিল ওই সময় যখন ধরা পড়ে তখনই। তো তখন আমরা খুব হতাশ হয়ে যাই যে কি করি। ডাক্তার একেবারে টাইম দিয়ে দিয়েছে যে সে 6 মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাইসিস না করা হয়। তো ডায়ালাইসিসে তো আমি যাবই না, এত কষ্টের একটা ট্রিটমেন্ট। তো ওই জন্য আমার যুদ্ধটা শুরু হয়। আমি খুব ইমার্জেন্সিতে পাসপোর্ট করে ইন্ডিয়ায় নিয়ে চলে যাই আমার ফ্যামিলির সবার সহযোগিতা নিয়ে। আমার মা, বোন, আমার আত্মীয় স্বজন, ওর ফ্যামিলির লোকজনের কাছে আমি অনেক হেল্প চেয়েছিলাম ওই মুহূর্তে। তখন আমি কোনো হেল্প পাইনি। তারা ডাইরেক্ট বলে দিয়েছিল আমরা শুধু শুনতে পারবো, আমরা কোনো রকম হেল্প করতে পারবো না। তো পরবর্তীতে তাদের সাথে আমি আর সেরকম যোগাযোগও করিনি, যেহেতু কোনো হেল্প করতে পারবে না, জাস্ট শুনতে পারবে। তো আমার হাতেও তো সময় নেই। আমি খুব দ্রুত পাসপোর্ট করে আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমি ইন্ডিয়ায় নিয়ে চলে যাই। একদম ইন্ডিয়ার মাদ্রাস, যেটা সিএমসি হসপিটাল ভেলোরে, ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল মেডিসিনের উপরে আর অনেক নিয়ম মেনে চললে ও 10 বছর মেডিসিনের উপরে চলতে পারবে। তারপর শুরু হলো আমার যুদ্ধ। তো আমি 10 বছর মেডিসিনের উপর ওকে রাখলাম। বছরে 2-3 বার করে 6 মাস বা 5 মাস পর করে ওই ভেলোর যেতে হতো ওর ট্রিটমেন্টের জন্য, আর সাথে মেডিসিন নিয়ে আসতে হতো। এভাবে চললো। ওর খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন ছিল। আমি ওকে হেল্প করে, অনেক পেশেন্ট তো শুনতে চায় না, বকাঝকা করে অনেক রেস্ট্রিকশন মেনে চলে ওকে আমি আস্তে আস্তে ক্রিয়েটিনটা কমে আসলো মেডিসিনের উপরে। ওর 10 বছরও মোটামুটি ভালোই ছিল। 10 বছর পর যেহেতু প্রথমেই ডাক্তার ওখান থেকে বলে দিয়েছে যে 10 বছরও মেডিসিনে থাকতে পারবে। তো যখন 9 বছর শেষ, 10 বছরে পড়েছে, তখন চেক আপে যাওয়ার পরে ডাক্তার বলল যে মেডিসিনে আর কাজ হচ্ছে না, তো এখনই ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে, এখনই ডাক্তারকে ডিসিশন দিতে হবে। তো ওই মুহূর্তে আবার আমার হাজব্যান্ড খুব ভেঙে পড়ে। আমি তাকে সাহস দিই, বলি যে তুমি আসো কোনোভাবে বাংলাদেশে, এখনই বললেই তো আমরা পারছি না, ট্রান্সপ্লান্ট করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার। আমরা যেহেতু মধ্যবিত্ত, ওই মুহূর্তে এত আমাদের ছিলও না। আর বাসায় একটা পেশেন্ট থাকলে এত বছর ধরে এটা যার আছে আসলে সেই বোঝে, ওভাবে বোঝানোও যায় না। তো তারপরে আসার পরে 3 মাস পর আমি 3 মাসের ভেতরে অনেক যুদ্ধ করলাম, অনেক ডাক্তারের সাথে কথাবার্তা বলা, অনেক টেস্ট পরীক্ষা নিরীক্ষা। তো দেখা গেছে যে আমার হাজবেন্ডের বড় বোন আমার যে ননাস, ওনার সাথেও সবকিছু ম্যাচ করার পরও আমার ননাস একটা পর্যায়ে অস্বীকার করে যে না, আমি কিডনি দিতে পারবো না। কারণ আমারও ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, তাদেরও একটা মতামতের ব্যাপার আছে, আমার হাজবেন্ড আছে, সবাই নিষেধ করছে। তো আমার হাজবেন্ডের আপন বড় বোনের সাথে ম্যাচ হওয়ার পরও সে দিবে না। আর এটা তো ভাইয়া জোর করে নেবার কোনো ব্যাপার না, এটা উইলিংলি দিতে হবে। তো আমি জানতাম না, আমার যেহেতু ও পজিটিভ ব্লাড গ্রুপ আর আমার হাজবেন্ডের এ পজিটিভ, তো আমি তো জানি না যে আমি দিতে পারবো কি পারবো না। তো যাই হোক, দিল্লি অ্যাপোলোতে আমাদের ট্রান্সপ্লান্টটা হয়েছিল। তো দিল্লি অ্যাপোলোর ডাক্তার আমাদের বাংলাদেশে সেই সময় এসেছিল। আমি অনেক কষ্টে কাগজপত্র নিয়ে আমি ডাক্তারের সাথে দেখা করি, কথাবার্তা বলি। তখন ডাক্তারকে যখন বললাম, ডাক্তার বলল ও পজিটিভ ব্লাড গ্রুপ সব গ্রুপকে দিতে পারে, তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো দিল্লিতে, আমি তোমাদের ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করব। এবার শুরু হলো আমার আরেকটা যুদ্ধ, যে আমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করব। ওই সময় আমার এই ফ্যামিলির আত্মীয় স্বজনদেরকে আমি একসাথে করে ডেকে সবার কাছে আমি হেল্প চাইলাম যে তোমরা আমাকে যেভাবে পারো হেল্প করো। সবাই আমাকে সহযোগিতা করলো খুব দ্রুত। 3 মাসের ভিতরে আমি ফ্যামিলি থেকে ওই সময় ভাইয়া প্রায় 30 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করেছি। এরকমই আমার লাগবে, এটা আমাকে ডাক্তার বলেছিল। জি, আমার মা, বোন, আমার ফুবু, আমার মামা, আমার খালা, এই আমার আত্মীয় স্বজন। আমার হাজব্যান্ডের ফ্যামিলির কেউ তখন সহযোগিতা করবে না, তারা ডাইরেক্ট বলে দিয়েছিল। আমি একটা ফ্যামিলি মিটিং ডেকেছিলাম, তখন সেই মিটিংয়ে সবার সামনে তারা বলেছিল, এবং তার যথেষ্ট প্রমাণও আমার কাছে আছে। কারণ ভাইয়া বিপদে পড়লেই কিন্তু মানুষকে চিনতে পারে, সেজন্য আমি প্রমাণগুলো সযত্নে রেখে দিয়েছি। তো যাই হোক, তো তারপরে আমি ট্রান্সপ্লান্টের জন্য টাকাগুলো অ্যারেঞ্জ করে আমার আত্মীয় স্বজনের সহযোগিতা নিয়ে আমি দিল্লি অ্যাপোলোতে যাই। আমার কাছে মনে হয়েছে ভাইয়া আমি বেস্ট জায়গাটাতেই যাব, কারণ আমার হাজব্যান্ডের সাথে আমার যেহেতু যদিও অ্যারেঞ্জ ম্যারেজ, তারপর আমি তাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তো ভেবেছি যাক বেস্ট জায়গায় করব। তারপরে গুগলে ঘেটে দেখলাম না, দিল্লি অ্যাপোলোটা বেস্ট জায়গাই হয়। তো সেখানে গিয়ে ওই যেই ডাক্তার বাংলাদেশে এসেছিল দিল্লি অ্যাপোলোর, ওই ডাক্তারের সাথেই যোগাযোগ করে আমাদের ওখানেই ট্রান্সপ্লান্টটা হয় 2019 সালের অক্টোবরের 26 তারিখে।
আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় আমাদের ট্রান্সপ্লান্টটা একদম সাকসেসফুল হয়। তো তারপরে যদিও আমার কিছু কমপ্লিকেশন হয়েছিল, আমি একটু সাইকোলজি দিক থেকে একটু প্রবলেম হয়ে গেছিলো, এটা অনেক বড় অপারেশন, তো ডাক্তার বললো যে কিছু না কিছু কমপ্লিকেশন হতেই পারে, তো এটা ঠিক হয়ে যাবে। তো আসলে এত বড় ত্যাগটা স্বীকার করার জন্য আমাকে আমার ফ্যামিলি থেকে অনেক অনেক নিষেধ করেছিল, কারণ আমার মা তার সন্তানকে তো সে ভালোবাসবেই, পৃথিবীতে সন্তানকে তো ভালোবাসা চাইতে বেশি ভালোবাসা কাউকে যায় না। আমার মা সর্বোচ্চ চেষ্টা করেছিল যে তুই দিস না, তোর একটা ছেলে আছে, কি করবি। তো ওই সময় আসলে আমি কারো কথাই শুনিনি, আমার একটাই উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডকে আমি কীভাবে বাঁচাবো। আমার ছেলের নামের পাশে যাতে ওর বাবার নামটা মৃত এই কথাটা লিখে যাতে বাবার নামটা লিখতে না হয়, বা আমার পাশে আমার হাজব্যান্ড থাকবে না এই জিনিসটা যাতে আমাকে ফিল না করতে হয়, ও বেঁচে থাকুক, এইটাই আমার একটাই উদ্দেশ্য ছিল। তো সবার মতের বিরুদ্ধে গিয়ে ভাইয়া আমি এই ট্রান্সপ্লান্টটা করা হয়েছে। তো তারপরে তার বিনিময়ে আমি একটা জিনিস চেয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে, যে একটু মানে ভালোবাসা আর একটু ভালো ব্যবহার, আর কিছু না। সোনা দানা হীরা জহরত আমি চাইনি কখনোই, এটা আমার কোনো লোভ লালসা কখনোই ছিল না। হ্যাঁ, তো দেখা গেছে যে ট্রান্সপ্লান্টের পরপরই আমার হাজব্যান্ডের ব্যবহারটা একটু অন্যরকম। তো তারপরে আমার মনকে আমি মানিয়ে নিয়েছি, না আমার বোধহয় কোনো ভুল হচ্ছে চিন্তাভাবনা, বাঁচবই আর কয়দিন, মানুষ বাঁচেই কয়দিন, এভাবে মানিয়ে নিয়েই থাকতে থাকি। তো এভাবে 1 2 3 4 করতে করতে যেহেতু 2019 সালে আমাদের ট্রান্সপ্লান্টটা হয়েছে, আজকে 5 বছর পার হয়ে 6 বছর চলছে। তো যখন 5 বছর পার হয়ে গেল তখনও আমার হাজব্যান্ডের কোনো মানে ব্যবহার কথাবার্তার পরিবর্তন পাচ্ছি না। আমি ট্রান্সপ্লান্টের আগে সে এক মানুষ ছিল, আর ট্রান্সপ্লান্টের পরে সে সম্পূর্ণ আরেকটা আলাদা মানুষ। তো আজকে এই পর্যায়ে এসে আমি দেখছি যে না, আসলে সে আর চেঞ্জ হবার না, সে আমার সাথে যেই ব্যবহারটা করে আমি আসলে নিতে পারি না ভাইয়া। আমার মনে অনেক কষ্ট, আমি যদিও মুখে হাসি রেখে কথা বলছি, আমার আসলে অনেক ধৈর্য, আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে। আমি সবসময় আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ আমাকে আরও ধৈর্য দিন, সবার কাছে এই দোয়াটাই চাই যেন আমাকে আরও ধৈর্য দেয়। তো এত ধৈর্যের কারণে বোধহয় আজকে আমার মুখে এই হাসিটা এখনও লেগে আছে। তো এটাই আর কি কষ্টটা, মনের ভিতরে কষ্টটা আছেই, যে সেই মূল্যায়নটা বা সেই ভালোবাসাটুকু আমি আসলে পাইনি, আর পাবো বলে আশাও আর হচ্ছে না, যে আশা রাখতে পারছি না। না, মারধর বলতে মারধর করেছে কিন্তু খুবই কম, কিন্তু সেই মারধরটা খুব কম হলেও খুবই সজোরে আঘাত করা হয়েছে বিভিন্ন তুচ্ছ কারণ নিয়ে। হ্যাঁ, মানে বললেও হয়তো হাস্যকর হয়, ছাদে কাপড় আনতে গেছি, দেরি হলো কেন 2 মিনিট কেন দেরি হলো। এইটা আমার বিউটি পার্লার আছে, আমার বাড়িতেই আমার একটা বিউটি পার্লার প্রতিষ্ঠান আছে, এখানে কাজ করছি, ক্লায়েন্ট চলে গেল, সাথে সাথে কেন আমি উপরে গেলাম না, নিচতলায় আমার বিউটি পার্লার, দোতলায় আমি থাকি, তো আমি সাথে সাথে কেন গেলাম না। তো ক্লায়েন্ট ধরেন হেয়ার কাট করে গেছে, আমার হেয়ার কাটটা একটু ক্লিন করে রেখে, বা একটু হাত মুখ ধোয়ারও ব্যাপার থাকে, ফেসিয়াল করেছি, একটু ক্লিন হয়ে আমি নিজে হাতটা ধুয়ে একটু যাব, বা গেটটা লক করব, তারপর তো আসবো না, এইটুকু লেট কেন হলো, 2 মিনিট লেট কেন হলো। হ্যাঁ, সন্দেহ প্রবণতা। তো এখন ভাইয়া আমার এইটাও মনে হয় যে একটা অর্গান কেটে আমি তাকে ডোনেট করেছি কেন, তাকে আমি ভালোবাসি, সে যাতে আমার পাশে বেঁচে থাকে সেজন্য। তো ভালোবাসার প্রমাণ ভাইয়া আর কীভাবে দিতে হয় আমি না জানি না। ট্রান্সপ্লান্ট হয়েছে আজকে 6 বছর চলছে, আর তারও আগে আরও 4-5 বছর আগে, বলতে গেলে 8-10 বছর ধরে ও বেকার। হ্যাঁ, তার আগে বিজনেস করতো, তো বেকার অবস্থায় সে বাসাতেই থাকে সারাক্ষণ, আর অলওয়েজ মোবাইল। সকালে তার ঘুম ভাঙে ফজরের আজানের আগে থেকে, কিন্তু সে মানে অপেক্ষায় থাকে কখন ফর্সা হবে, কখন আমি মোবাইলটা হাতে নেব। সারাটা দিন রাত 24 ঘন্টা তার হাতে মোবাইল, তাকে একটা কথা বললে 5 বার বলতে হয়, সে উত্তর দেয় না, বিরক্ত হয়ে যায়। একটা পর্যায়ে আমিও তার সাথে কথা বলা মানে বিরক্ত লাগে, যে এতবার বলতে হয় উত্তর দেয় না, আর ও বিরক্ত হচ্ছে, মোবাইলটা দেখতে ওর একটু মিস হয়ে যাচ্ছে, এই জন্য বিরক্ত হচ্ছে। এই কারণে কথাটা, মোবাইলেও হচ্ছে যে গেম খেলে না, এক ধরনের যে লুডো না কি যেন একটা চারকোনা একটা বক্সের মতো কি যেন মিলায়, ওইটা আমি জানি না ওইসব গেমের নাম কি, আর হচ্ছে বিভিন্ন নিউজ দেখে আর বিভিন্ন ধরনের ভিডিও কথাবার্তা শোনে, এই আর কি। সংসারটা মেইনলি আমার বাসাটা ভাড়া দেয়া আছে, কয়েকটা রুম, ওই রুম ভাড়া দিয়ে, আর ওইটা দিতে হয় না, আমার ছেলেটা যেহেতু ক্লাস 10-এ উঠেছে, অনেক খরচ আছে। আর আমার হাজব্যান্ডেরও মেডিসিন প্রতি মাসেই কিনতে হয়, ওর প্রতিদিন মেডিসিন খেতে হয় সকাল রাত্রে, এটা মিস দেওয়া যায় না। ডাক্তার বলেছে ভাত খাওয়া মিস দিলেও মেডিসিনটা মিস দেওয়া যাবে না। এটা বর্তমানে প্রায় এই তো 19,500 টাকার মতো লাগে পার ডে, না মাসে। হ্যাঁ, এটা আরও বেশি ছিল, মেডিসিনের কোয়ান্টিটিটা একটু কমে এসেছে, যার জন্য এখন একটু কমে এসেছে টাকার অ্যামাউন্টটা। অনেকবার জিজ্ঞেস করেছি, ইদানিংও জিজ্ঞেস করেছি, সে তার কোনো ভুল স্বীকার করে না। সে বলে যে আমি কি করছি, আমি তো ঠিক আছি, আমি তো সারাক্ষণ বাসায় আছি, তোমাকে সময় দিচ্ছি। বাসায় একটা মানুষ বসে যদি সারাদিন মোবাইল চালায়, সেটাকে কি ওয়াইফকে সময় দেওয়া বলে? আমি তো মনে করি না।
হ্যাঁ, সে তার দিক থেকে তাকে বললে সে বলে যে আমি ঠিক আছি, আমার কোনো প্রবলেম নাই। মানে বিয়ে ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত যখন আমাকে ওটিতে নিয়ে যায় তখন সে আমার জন্য হাউমাউ করে কেঁদেছে। যে আমি যখন ওর কাছ থেকে বিদায় নিচ্ছে, আমাকে তো আগে নিচ্ছে হুইল চেয়ারে করে, আমি তখন ওর গালটা ধরে বললাম আমি যাচ্ছি। আমি হাসি মুখটা রেখেছি, কারণ আমি কাঁদলে ও ভেঙে পড়বে, এই জন্য আমি কাঁদিনি। তো আমি ওর গালটা ধরে বললাম আমি না যাচ্ছি। তো তখন ও হাউমাউ করে কেঁদেছিল, ওর চোখ দিয়ে পানি পড়েছিল। পুরুষ মানুষকে আমি কাঁদতে দেখিনি, ওই দিনই দেখলাম। তো ওর চোখ দিয়ে পানি পড়েছিল আর হাউমাউ করে কেঁদে আমাকে বলেছিল তুই আমার জন্য এত কষ্ট করছিস। অনেক সময় আমরা তুই তুই করে কথা বলতাম, তো বলছে তুই আমার জন্য এত কষ্ট করছিস। তো আমি আর কিছু বলিনি, বললাম তুমি কেঁদো না, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি আছি তো। এই কথাটা ওকে আমি এই এত বছর যে অসুস্থ সবসময় বলে আসতাম, ট্রান্সপ্লান্টের আগেও বলে এসেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। এটা শুনেই ও অনেক শান্তি পেত এবং খুব ভালো ব্যবহার ছিল। ট্রান্সপ্লান্টের ওটিতে যাওয়ার আগ পর্যন্ত ওর ভালো ব্যবহার ছিল। এবার আমরা যখন 1 সপ্তাহ ছিলাম, আইসিইউতে ছিলাম, আইসিইউ থেকে আমরা ডাক্তারের একটা বাসা ছিল, ওখানে ট্রিটমেন্টে থাকতে হয়েছিল প্রায় 2 মাস মতো, ডাক্তারের সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা এরকম 2 বেলা করে। তো তখন যখন 7 দিন পর আইসিইউ থেকে ডাক্তারের ওখানে যাই, তখন ওর আমি একটা চেহারা দেখেছি, সেই চেহারাটা খুব ভয়ঙ্কর ছিল। যে কোনো একটা কথা নিয়ে ও আমাকে বলেছিল অমুক মানুষটা অমুক দিন এই কথাটা বলেছিল, আমি আজকে তাকে এই কথাটা জিজ্ঞেস করব। তো এমন একটা ভয়ঙ্কর ভূতের মতো চেহারা করে সে আমাকে বলেছিল। তখন তো সেও পেশেন্ট, আমিও পেশেন্ট, একই দিনের পেশেন্ট, কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম। আমার আত্মীয় স্বজনই তো টাকা পয়সা দিয়ে হেল্প করেছিল, তো একজন আত্মীয় আমার একটু লেট করছিল টাকাটা দিতে। তো তখন ও বললো যে এরকম লেট করছে, আমরা তো টাকাগুলো ডলার করতে হবে, অনেক গুছিয়ে নিতে হবে, গুছানোর ব্যাপার থাকে, তো এত দেরি করছে কেন। যাই হোক, টাকাটা হাতে পেয়েছিলাম। তখন ওই মুহূর্তে ও অপারেশনের 7 দিন পরে ও তাকে জিজ্ঞেস করতে চাচ্ছে যে আমি এখন তাকে জিজ্ঞেস করব সে কেন ওই সময় এই ব্যবহারটা করেছিল। আচ্ছা ভাইয়া বলেন, ওই 7 দিন পরে কি এই কথাটা জিজ্ঞেস করার কোনো যুক্তি আছে? ও তো একটা পেশেন্ট। কিন্তু ওর ব্যবহারটাই মনে হলো কি ও অমর হয়ে গেছে, ওর জীবনে আর কোনোদিন কোনো বিপদ আসবে না, ও একদম মুক্ত, মানে একদম সুস্থ হয়ে গেছে। ও এরকম একটা বিহেভ করলো। পরে আমার খুব খারাপ লাগলো, আমি ওকে নিষেধ করলাম এটা করো না, করেও নি। কিন্তু যখন সন্ধ্যার সময় আমি ডাক্তারের চেম্বারে গেলাম, ডাক্তারকে আমি বলে দিয়েছি যে স্যার ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, আমার না খুব ভয় লেগেছে। তো আমাকে জিজ্ঞেস করলো যে কীরকম ব্যবহার করেছিল। তো আমি বললাম স্যার ভূতের মতো ব্যবহার করেছিল। তো স্যার জানি না কতটুকু কি বুঝেছিল। বোঝার পরে আমার হাজব্যান্ডকে, আমার মাও ছিল তখন আমার পাশে, তো তখন আমার হাজব্যান্ডকে ডাক্তার বললো যে দেখো তারেক, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে, তাহলে দ্বিতীয় জন্ম এই টুনি দিয়েছে, তোমার বউ দিয়েছে, তুমি টুনির সাথে কখনো উঁচু গলায় কথা বলবা না। কিন্তু আমার হাজব্যান্ড মনে হয় এই কান দিয়ে শুনে কথাটা এই কান দিয়ে বের করেছে, সে তার মতোই চলে। আর তার আত্মীয় স্বজনও, সব আত্মীয় স্বজন তার একরকম না, কিছু কিছু আত্মীয় স্বজনও বলেছিল ট্রান্সপ্লান্টের পরে যে তারেক তুই কখনো টুনিকে কোনো উঁচু গলায় কথা বলবি না, কারণ এই রকম ত্যাগ সবাই করে না এখনকার যুগে। তো তারপর আমার হাজব্যান্ড বোঝে না কেন না জানি না, আমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার, কথাও বলে না, খুব খারাপ লাগে ভাইয়া, নিতে পারি না। স্বাভাবিক বলতে বাপ হিসেবে ছেলের প্রতি যে দায়িত্ব, আমি ছোটবেলা থেকে তাকে এরকম কোনো দায়িত্ব পালন করতে দেখিনি। আমার ছেলের প্রতি যত দায়িত্ব আছে আমার মা, আমার বোন ছোটবেলা থেকে এই পর্যন্ত করে আসছে। আমি এটা বলতে পারবো, এটা আমার ছেলেকে আমি কোনো বছরের ঈদে একটা কাপড় কিনে দিই না, সবসময় আমার মা বোন কিনে দেয়, সবসময়। আমার ট্রান্সপ্লান্টের আগে সবসময় লো প্রেশার হতো, সবসময় বলতে যদি কখনো অসুস্থ হতাম লো প্রেশারটা হয়ে যেত, স্যালাইন খেলে বা একটু ডিম খেলে ঠিক হয়ে যেতাম। আর ট্রান্সপ্লান্টের পরে পরে আমার অনেক ধরনের কমপ্লিকেশন হয়েছে, যেমন ধরেন হাই প্রেশার হয়ে গেছে। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমি অনেক টেস্ট করে দেখছি, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল শরীরে, পরে টেস্ট করে দেখি যে আমার থাইরয়েডের প্রবলেম হয়ে গেছে। তো দিন দিন ওজন বাড়তে থাকছিল। পরে এখন আমি ট্রিটমেন্ট নিচ্ছি, এখনও দিল্লির অ্যাপোলো থেকেই আমি ট্রিটমেন্ট নিচ্ছি। আমাকে মেডিসিন খেতে হবে এই থাইরয়েডের সারা জীবনই, ডাক্তার বলেছে এটা ওষুধটা মিস দেওয়া যাবে না। আর থাইরয়েড যা আছে সে তো জানেই শরীরে কত ধরনের প্রবলেম হয়, এটা নিয়েই আছি, চলছে, কাজকাম করতেই হচ্ছে। আগে যেরকম কাজ করতে পারতাম, এখন ট্রান্সপ্লান্টের পরে এতটা কাজ করতে পারি না আসলে। না ভারী কাজ তো নিষেধই, কিন্তু তারপরও টুকটাক করতে হয়, কিন্তু করার সময় কিছু ফিল হয় না, করা শেষ হয়ে গেলে অনেক টায়ার্ড লাগে, অনেক ব্যথা হয় আমার সার্জারির জায়গায়, আমার অনেক ধরনের প্রবলেম হয়। কিন্তু আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করি তোমার কি কিছু হয় না গো, তোমার এত বড় কাটা, আমার কাটাটা তো ছোট, আমার এত কিছু হয়, তোমার হয় না? ও বলে যে না হয় না। তো আমি চিন্তা করলাম যে কেন, ও তো সারাদিন রেস্টে থাকে, ও তো কোনো কাজ করে না, ও তো বসে থাকে, এবার আমাকে তো কাজ করতেই হবে, আমি তো মেয়ে মানুষ, বসে থাকতেও পারছি না। তো হয়তো বা এই কারণেই আমার একটু প্রবলেম হয়। আমার বিউটি পার্লার থেকেই আমার যতটুকু ইনকাম হয় এটা, আর রুম ভাড়া আছে এটাই। আর আমি তো আগে বললামই অনেক কাজ করতে পারতাম, পার্লারে অনেক সময় দিতে পারতাম, অনেক পরিশ্রম করতে পারতাম। এখন আমি অতটা কাজ করতে পারি না,
স্বাভাবিক বলতে আমি এখন কি মিন করছেন, এমনি আগে তো কথাবার্তা খুব ভালো হতো, আমরা ঘুরতে যেতাম, যে কোনো অকেশন আমরা মিস করতাম না। ট্রান্সপ্লান্টের আগের কথা বলছি, কখনোই মিস করতাম না, খুব এনার্জি ছিল আমার। এখন দেখা যাচ্ছে ও হয়তো বলে, আমি জানি না, ওর বলার ভিতরে তেমন একটা আমি আগ্রহ দেখি না, হয়তো ইচ্ছার বিরুদ্ধেই বলে চলো ঘুরতে যাবে না, কিন্তু আমি আর যেতে পারি না, আমার আর এনার্জি লাগে না, আমি যেতে পারি না। আর আছে মোটামুটি আর কি সম্পর্ক, অতটাও যে হাজব্যান্ড ওয়াইফ ওরকম না। এটা তো অনেক আগে থেকে, একটা কিডনি পেশেন্ট আসলে কোন ধরনের প্রবলেমের ভিতরে থাকে শারীরিক, এটা যার আছে সে বোঝে। যেমন ধরেন তার ব্লাড তৈরি হয় না যখন সে মেডিসিনে ছিল, তার ইউরিনের সাথে প্রোটিন চলে যায়, সে অনেক দুর্বল থাকে যেহেতু অনেক ধরনের খাবার সে খেতে পারে না। তো দেখা যাচ্ছে যে যখন তার অসুখটা ধরা পড়ে তখন থাকতেই তার শারীরিক অনেক প্রবলেম। তো তখন থেকে এই পর্যন্ত আজকে আমি এত বড় স্যাক্রিফাইস করে আছি আর কি, ভালো আছি। আসলে মেয়ে মানুষের মনে হয় মায়া বেশি, ছাড়ার কথাটা কল্পনাও করতে পারি না। আমার এই যে 19 বছর চলছে বিয়ের, এই 14ই ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছিল, একদম মানে পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল 14ই ফেব্রুয়ারি। আসলে মায়াতে আটকে যাই। আমার আল্লাহর কাছে আমি সবসময় বলি আল্লাহ আমাকে অনেক ধৈর্য দেন, আমার অনেক ধৈর্য, আমি এটা নিয়ে অনেক প্রাউড ফিল করি। আর মুরব্বির দোয়া তো আছেই, সকলের দোয়া আছে। যখন থেকে আমার হাজব্যান্ড মাঝে মাঝেই আমার গায়ে দু একবার হাত তুলেছিল তুচ্ছ ঘটনা নিয়ে, তখন থেকেই বলতো যে কি দরকার থাকার, তুই যখন এত কষ্ট করেই সংসার চালাবি তাহলে কি দরকার তোর ওর সাথে থাকার, তোর দরকার নাই, চলে আয়। আমি ওদের কথা না শুনতামই না, আমি শুনতেই পারতাম না, কথাটাকে আমি কখনো চিন্তাও করিনি। তো আজকে এই পর্যায়ে এসে ভাইয়া প্রত্যেকটা মানুষেরই আসলে ধৈর্য যতই থাকুক একটা ধৈর্যের সীমা কিন্তু থাকে। আসলে এখন আর আমি নিতে পারি না, আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা স্যাক্রিফাইস করার পরও মিনিমাম যে একটু মূল্যায়ন, মিনিমাম যে একটু কৃতজ্ঞতা বোধ, হ্যাঁ মুখে প্রকাশ না করুক, মানে মনে মনে তো একটু প্রকাশ, মনে মনে তো একটু রাখতে পারে যে হ্যাঁ ঠিক আছে আজকে ও একটু প্রেশার উঠে গেছে, চুলোর পাড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়েছে, রাঁধতে রাঁধতে চুলাটা নিভিয়ে হয়তোবা আমার জন্যই, হয়তোবা আমাকে স্যাক্রিফাইসটা করেছে দেখে আচ্ছা আধা ঘন্টা পরেই যাক চুলোর পাড়ে। কিন্তু তার কি উচিত আমাকে বকাঝকা করা যে তোমার প্রেশার উঠেছে তুমি গোসলে যাও, মাথায় পানি ঢালো। আমি তো জানি মাথায় পানি ঢাললে আমার প্রেশারটা কমবে, তো আমি তো পাচ্ছি না, আমি তো সেই শক্তিটা পাচ্ছি না যে আমি মাথায় পানি দেব, তাই না? তো আমি নিতে পারি না আসলে, এখন এই পর্যায়ে এসে আমি নিতে পারি না এই ব্যবহারগুলো, খুব খুব কষ্ট লাগে। তো ওর সাথে থাকতে গেলে খুব বিরক্ত লাগছে ইদানিং। আমার ছেলেটা ক্লাস 10-এ পড়ে, সামনে এসএসসি দিবে, আমার ছেলেটাকে নিয়ে আমার জীবনটা কাটানোর ইচ্ছা আছে। জানি না আল্লাহ কার কতদিন হায়াত রেখেছে, এই তো এভাবেই থাকতে চাই আমি। নতুন করে যে জীবন সাজানো এইসব আমি চিন্তা করি না ভাইয়া। কি বলবো এখন, এটা আপনারা বলবেন, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে হেল্প করবেন। আজকে আপনাদের সাথে আমি কথা বলছি, এটা অবশ্যই আমারও ইচ্ছা আছে, এই জন্যই তো কথাটা বলছি আপনাদের সাথে। কেন? আপনাদের আমি হেল্প চাই, আপনারা আমাকে এই ব্যাপারে হেল্প করবেন। আমি কি বলবো এই ব্যাপারে, আমার মিনিমাম যে একটু মূল্যায়ন সেটাও যেহেতু আমি পাচ্ছি না, তো এটার ব্যাপারে আমার আর কি বলার আছে। আমি তো আজকে এই নিরুপায় হয়েই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি।